হ্যালো গাইজ, সম্প্রতি আমি পিমান্ডি জানাজা নামে একটি মুভি দেখেছি। এই মুভিটি 10টি স্টারের মধ্যে 7টি স্টার পেয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই ছবিটি সম্পর্কে আলোচনা করব। এখন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতে আমরা একজন মা এবং তার মেয়েকে দেখতে পাচ্ছি, যেখানে মায়ের নাম সিথি এবং মেয়ের নাম লীলা। দুজনে ছিল কর্পস ওয়াশার। আমি বলতে চাচ্ছি যে মৃত ব্যক্তিদের দেহ ধুয়ে পরিষ্কার করা এবং যে ব্যক্তি এই ধোয়ার কাজ করে তাকে কর্পস ওয়াশার বলে। তারা যে নারীর শরীর পরিষ্কার করেছিল তার শরীরে অনেক কাটা দাগ ছিল এবং এক চোখ জখম ছিল। তারপর তারা সেই নারীর চোখ খুলতে দেখেছিল এবং সেখান থেকে সিন কাট হয়ে যায়। এখান থেকে গল্পটি কিছু সময় আগে দেখানো হয়েছিল। গ্রামে মিস ইদার ছেলের এক ধরনের অনুষ্ঠান চলছিল, কিন্তু মিস ইদা খুব চিন্তিত ছিল। আর আমরা এটাও বুঝতে পেরেছি যে সিথি ইদার বন্ধু ছিল। আর আমরা ইদার আরও কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি, যাদের নাম ছিল টেরি, অ্যানা এবং টুটি। এই 5 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো আমরা এদের কথা শুনে বুঝতে পারছি যে এদের কারো স্বামী এদের সাথে থাকে না, শুধুমাত্র টেরি ছাড়া। আসলে টেরির এখনো পর্যন্ত বিয়েই হয়নি। তবে সকল ফ্রেন্ডদের মধ্যে টেরি ছিল সবচেয়ে গসিপিং। ঠিক আছে, পরে আমরা জানতে পারি যে সিথের আরিফ নামে একটি ছেলে রয়েছে, কিন্তু সে চাকরি করে না, মানুষের ঘরবাড়ি ঠিক করে টাকা আয় করে। এখানে আরিফের রিকা নামের এক বন্ধুও আছে, যার সাথে সে অনেক কথা বলে। এখন গল্পে আমরা সিথিকে খুব বিরক্ত দেখতে পাই, কারণ তার সাথে কিছু অস্বাভাবিক কার্যকলাপ ঘটছে। সে যখন নামাজ পড়ছিল তখন সে অদ্ভুত শব্দ শুনতে পেল। আমরা তার পিছনে একটা আত্মা দেখতে পাই। এটি ছাড়াও সিথির আরেকটি সমস্যা ছিল যে সিথির মেয়ে লীলা একজন মেকআপ আর্টিস্ট হতে চেয়েছিলেন, কিন্তু সিথি তার মেয়েকে তার মতো কর্পস ওয়াশার হতে বাধ্য করছিল, কারণ তারা এই কাজ করে আসছে প্রজন্ম থেকে। এখন লীলা এতে খুব একটা খুশি ছিল না, কিন্তু তার আর কোনো উপায়ও ছিল না। কিছুক্ষণ পরে গ্রামে ঘোষণা করা হয় যে মিস ইদা আর এই পৃথিবীতে নেই। হ্যাঁ বন্ধুরা, এটি শুনে সিথি দ্রুত ইদার বাড়িতে যায় এবং সেখানকার দৃশ্যটি বেশ ভয়ঙ্কর ছিল। আমি বলতে চাচ্ছি যে ইদাকে যেভাবে হত্যা করা হয়েছিল এটি বেশ নৃশংস এবং লোকেরা বুঝতে সক্ষম ছিল না যে এটি কিভাবে স্বাভাবিক মৃত্যু হতে পারে। সিথি সেখানে তার শরীর ধোয়ার জন্য গিয়েছিল এবং সিথিকে দেখে মনে হয়েছিল যে সে এই সম্পর্কে কিছু জানে। এর পরের দৃশ্য দেখানো হয় যে লীলা যখন তার বাড়িতে ছিল হঠাৎ তাদের ছাদটা কিছুটা ভেঙে যায়, যার কারণে জল পড়তে শুরু করে। আরিফ বৃষ্টির মধ্যেই নিজে তাদের ছাদ ঠিক করতে শুরু করে, আর সেই সাথে সিথিও বাসায় ফিরে আসে। সিথিকে দেখে বেশ অসুস্থ মনে হয়। বাড়িতে কিছুক্ষণ বিশ্রামের পর সিথি ইদার রক্তে ভেজা কাপড় পোড়াতে শুরু করে এবং লীলাকে বলে যে একজন মৃত ব্যক্তির সবকিছু পুড়িয়ে দেওয়া উচিত, কিছু রাখা ঠিক নয়। লীলা এখানে বাকি জিনিসপত্র পোড়াতে শুরু করে এবং এখানে সে একটি পুরানো ছবিও দেখতে পায়, যেখানে তার মাও ছিল। একই সময়ে সিথির সাথে আরো অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে, যেমন তার ভূতের চেহারায় আয়না চিৎকার করতে দেখে। সেই রাতে সিথি তার মেয়ে লীলার সাথে ঘুমাচ্ছে। তখন আমরা দেখি যে একটি ছায়া ঘরে ঢুকেছে। সিথি জেগে উঠে এবং সে উপরে ছায়াটিকে স্পষ্টভাবে দেখতে পায়। এখন সিথি সেই ছায়াটিকে দেখে ভয়ে কোনো শব্দ করতে পারে না এবং আমরা বুঝতে পারি যে এটি সেই ভৌতিক ছায়ার কাজ ছিল। তারপর লীলা যখন তার চোখ খোলে তখন সে তার মাকে তার পাশে রক্তাক্ত অবস্থা দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, সিথি মারা গেছে, যার কারণে লীলা এবং আরিফ খুব ভেঙে পড়েছে। এখন শুধুমাত্র লিলি সিথির দেহ ধৌত করতে পারত, কারণ পুরো গ্রামেই লিলি একমাত্র কর্পস ওয়াশার ছিল। সে তার মাকে গোসল করাতে নিলে লক্ষ্য করে যে তার মা চোখ বারবার খুলছে এবং এমন পরিস্থিতিতে লীলা বারবার প্রার্থনা করে যেন তার মার আত্মা শান্তি পায়। লীলা ফিল করে যে তার মা সিথিও তাকে সাহায্য করছে কর্পস ওয়াশারের কাজে। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে লীলা লক্ষ্য করেন যে সিথির মুখের ভিতরের কাঁটাতারের একটি ধারালো টুকরো ছিল। পরে আমরা দেখতে পাই যে সিথিকে হারানোর কষ্ট সামাল দেওয়া লীলার পক্ষে খুব কঠিন ছিল, এতটাই যে দাফনের অনুষ্ঠানের পরেও সে তার মায়ের বিছানাপত্র ইত্যাদি পুড়িয়ে দেননি, যা সম্পূর্ণভাবে সিথির রক্তে আবৃত ছিল। এই কষ্ট সামাল দিতে আরিফ সাথে সাথে কাজ শুরু করে দেয়, যেখানে সে রিকার বাড়ির ছাদ ঠিক করছিল। এখন টেরি, টুটি এবং অ্যানাও লক্ষ্য করছে যে লীলা বিছানার চাদরে রক্ত নিয়ে ঘুমাচ্ছিল এবং এমন পরিস্থিতিতে তারা এই বিষয়ে অনেক কথাবার্তা বলছে। টেরি বলছিল যে ইদা এবং সিথির মৃত্যু কারো কারণে হয়েছিল এবং তিনি এটা বলার সাথে সাথে তার আঙ্গুলটি একটি স্কেল দিয়ে কেটে যায়। সেখানে আমরা আবার এই বন্ধুদের একটি পুরনো ছবি দেখতে পাই এবং এই ছবিতে তারা ছাড়াও অন্য একজন মহিলা রয়েছে। সেই সন্ধ্যায় প্রার্থনা অনুষ্ঠানের সময় লীলা সেখানে ইদা এবং তার মায়ের ভূত দেখতে পায়। শুধু তাই নয়,
লিলে এখানে অ্যানার প্রেতাত্মাকেও দেখতে পান, যখন প্রকৃত অ্যানা সেখানে প্রার্থনা করছিলেন। বাড়িতে আসার পর লীলা একটি আত্মাকে প্রার্থনা করতে দেখে এবং এখানে কাঁটাতারের একটি ধারালো টুকরো লীলার পায়ে আটকে যায়। এরপরে আমরা অ্যানাকে তার ছেলে বমির সাথে দেখতে পাই এবং এখানে বাড়ির একটি আলমারি নিজেই খুলছিল। অ্যানা আলমারির কাছে গেলে হঠাৎ একটি ভুতুরে হাত তাকে টানতে শুরু করে এবং অ্যানা যন্ত্রণায় কাতরাতে থাকে। বমি কিছু করতে পারার আগেই অ্যানাকে সেখানে হত্যা করা হয়েছিল। এখন আমরা যদি দেখি, এই পর্যন্ত গ্রামের একের পর এক 3টি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই 3জনই খুব ভালো বন্ধু ছিলেন। তাই স্পষ্ট পুলিশ এই কেস তদন্ত করবেই এবং পুলিশ দ্রাজাত এই কেসটি নিয়েছিল। কিন্তু বমি বলেছিলেন যে তিনি তার মায়ের পোস্টমর্টম করাবেন না, শুধু লীলাকে তার শরীর ধৌত করার দায়িত্ব দিবে। এইদিকে লীলা বিছানার কাছে একটি কণ্ঠস্বর শুনতে পায়, আমাকে সাহায্য করো। সে চোখ খুলে অ্যানার ভূতকে দেখতে পায়। আসলে অ্যানার আত্মা লীলার কাছে সাহায্য চাইতে এসেছে। তারপর আরিফের অনুরোধে লীলা অ্যানার শরীর ধুতে যায় এবং অ্যানার লাশ হঠাৎ সেখানে উঠে বসে। তারপরে মৃতদেহটি তার পেটের দিকে নির্দেশ করে, যেখানে লীলা আবার কাঁটাতারের একটি ধারালো টুকরো খুঁজে পায়। অ্যানার লাশটিও বারবার চোখ খুলছিল এবং শেষ পর্যন্ত আমাকে সাহায্য করো বলে চুপ হয়ে যায়। এতক্ষণে লীলা বুঝতে পেরেছিল যে এই মৃত্যুর মধ্যে কিছু একটা রহস্য আছে এবং সেই কারণে সেই পরের দিন বমির সাথে দেখা করতে যায়। বমি বলেন তার মা মৃত্যুর আগে নূর নামে একজনের নাম নিচ্ছেন। বমি লীলাকে একটি ছবিও দেখায়, যেখানে নূর এবং তার মা সহ অন্যান্য বন্ধুরা ছিল। বমি বিশ্বাস করেছিল যে নূর অবশ্যই খুনের সাথে জড়িত, কিন্তু নূর নিজে এই পৃথিবীতে আর নেই। এখন সেই রাতে লীলা আবার ইদার কবর খনন করে এবং ইদার মৃতদেহের পায়ে কাঁটাতারের টুকরো খুঁজে পায়। তারপর হঠাৎ লীলার মনে হয় যে চারপাশে অনেক লাশ, তারা গিয়ে তাকে আক্রমণ করে এবং সেই কারণে লীলা কবর পুনরুদ্ধার না করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে ইদার কবর কে খুঁড়েছে। এদিকে লীলা ইদার বাড়িতে যায়। সে নূরের আরও একটি ফটো খুঁজছিল। তখন টুটি সেখানে আসে এবং লীলা টুটিকে নূর সম্পর্কে জিজ্ঞাসা করে। টুটি ঘাবড়ে যায় এবং বলে যে নূর শয়তান ছিল। তারপর টুটি তার নিজের মুখ আছড়ায়, যার কারণে লীলা খুব ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ লীলার সামনে থেকে সবকিছু উধাও হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, টুটির আগমন ছিল ঠিকই, কিন্তু এটি লীলার ভ্রম ছিল। আসল টুটি এখন এসেছে। সে লীলাকে এখান থেকে চলে যেতে বলে। এখন লীলা যখন তার বাড়িতে পৌঁছায়, সে দেখতে পায় যে আরিফ তার খননের সরঞ্জাম খুঁজে পেয়েছে। এর থেকে আরিফ বুঝেছিল যে লীলাই ইদার কবর খুঁড়েছিল। আরিফ লীলাকে বুঝাতে শুরু করে যে এসব করা উচিত হয়নি। তখন লীলা কাঁটাতারের ধারালো টুকরোগুলো আরিফকে দেখিয়ে বলে যে সমস্ত মৃত্যু কিভাবে সংযুক্ত, যার মানে এটি এক ধরনের অভিশাপ। এখন বাড়ির বাইরে টেরি তাদের কথোপকথন অসম্পূর্ণভাবে শুনতে পায়। কিছুক্ষণের মধ্যে সে সারা গ্রামে খবর ছড়িয়ে দেয় যে গ্রামের মহিলারা কোনো অভিশাপে নিহত হচ্ছে, যা নূর নামে একজন মহিলার কারণে হচ্ছিল। গ্রামের সমস্ত মহিলারা এই নিয়ে পরচর্চা করতে শুরু করে এবং সবাই আগে থেকেই বলতে শুরু করে যে গ্রামে নূর নামের একজন মহিলা ছিল, যে অন্য মহিলাদের স্বামীদের পরিচিত করত, যার কারণে গ্রামের অনেক মহিলারা তাদের স্বামীদের হারিয়েছিলেন। যাই হোক, এই কথা শোনার পর রিকা বলেছিলেন যে যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে প্রতারণা করে তবে সেই পুরুষটিকে দোষ দেওয়া উচিত, যার সাথে সে সম্পর্ক করেছে তাকে নয়। যাই হোক, সেই রাতে লীলা গিয়ে টেরির কাছে জানতে চায় যে সেই কেন পুরো গ্রামে এই নিউজ ছড়িয়েছে। এখানে টেরি লীলার উপর রেগে যায় এবং পুলিশ দ্রাজাত তাদের লড়াই বন্ধ করে। দ্রাজাত জানা যে নূর আগে এই গ্রামে থাকতেন এবং তার একটি মেয়েও ছিল। নূরকে অনেক আগেই খুন করা হয়েছিল। আসলে নূরের মেয়ে এখন লীলার বয়সী হবে, তাই এই হত্যাকাণ্ডে নূরের নাম অযথা টেনে আনা উচিত নয়। দ্রাজাত লীলাকে পরামর্শ দেয় যে যদি তার কাছে এই খুনের সাথে সম্পর্কিত কোনো তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই তাকে জানাতে হবে, কারণ দ্রাজাত একজন পুলিশ। এখন দ্রাজাত চলে যাওয়ার পর আমার টেরিকে হঠাৎ করে অস্বাভাবিক হতে দেখি, যেখানে কখনো নূরের আত্মা তার শরীরে প্রবেশ করে, আবার কখনো সেসব নারীর আত্মা যারা এখন পর্যন্ত নিহত হয়েছে। নূরের আত্মা বলছিলেন সবাই আমাকে তাদের স্বামীদের সাথে দোষারোপ করছে। অন্যান্য আত্মারা এখনো নূরকে দোষারোপ করেছিলেন, বলছিলেন যে সে একজন সংসার ধ্বংসকারী, মানে সে এমন একজন মহিলা যার কারণে অন্যের সংসার ধ্বংস হয়। এইসব আত্মারা চলে যাওয়ার পর টেরির জ্ঞান ফিরে আসে। লীলা বাড়ি গেলে আরেক চিন্তিত হয়ে পড়ে, কারণ লীলা এই কেস নিয়ে খুব সিরিয়াস ছিল। যেমন কখনো সেই লাশের কাঁটাতারের টুকরোগুলো খুঁজে বের করছিল, আবার কখনো লেডিস গ্রুপের ছবি খুঁজে বের করছিল ইত্যাদি। আরিফ লীলাকে বলল তার এসব ছেড়ে দেওয়া উচিত। সেই সময় লীলা বলছিল যে তার মা নিজে মারা যাননি, কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। মায়ের খুনিকে চেনার এবং সত্যের গভীরে পৌঁছানোর অধিকার কি তার নেই? শেষ পর্যন্ত দুই ভাই বোনে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপরে আমরা লীলাকে ঘুমন্ত অবস্থায় দেখি। একটি আত্মা তাদের বাড়ি ছাদ দিয়ে প্রবেশ করে। তারপর সেই আত্মা লীলাকে একইভাবে হত্যা করে যেভাবে স্মৃতিকে হত্যা করছিল। লীলার মৃত্যুর পর তার শবযাত্রাও বের করা হয়েছিল।
এবং লীলা নিজ থেকেই কবরের ভিতর জীবিত হয়ে ওঠে। হঠাৎ লীলা তার চোখ খোলে, যার মানে লীলার মৃত্যুর পুরোটাই ছিল দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার পর লীলা গভীর রাতে রিকার বাড়িতে যায় এবং সেখানে নকল টাইলসের নিচে লীলা কিছু ফটো দেখতে পায়। এসব ছবি, পায়ের আঙ্গুল ও লেখা থেকে বোঝা গেল যে নূরের মেয়ে রিকা ছাড়া আর কেউ নয়। হ্যাঁ বন্ধুরা, এটি জানার পর লীলা টেডির বাড়িতে যায় এবং এদিকে নূরের আত্মা টুটিকে আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এখানে টুটির এক চোখে কাঁটাতারের টুকরো প্রবেশ করানো হয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়। এখন টেরির বাড়িতে লীলা প্রত্যেকের আলাদা আলাদা ভৌতিক চেহারা দেখতে পাচ্ছে, যারা বিভিন্ন কথা বলছে। শেষ পর্যন্ত সে টুটির ভৌতিক মুখটিও দেখতে পায়। এতে লীলা বুঝতে পারে যে টুটিও মারা গেছে। তাই লীলা তৎক্ষণাৎ টুটির বাড়িতে যায় আর তার শরীর দেওয়ার জন্য প্রস্তুত হয়। এখানে আবার টুটির মৃতদেহ উঠে বসে এবং তার মুখ থেকে কাঁটাতারের টুকরো বেরিয়ে আসে। এরপরে হঠাৎ সমস্ত মৃত মহিলাদের ভূত লীলাকে ঘিরে ফেলে এবং বিভিন্ন কথা বলতে শুরু করে, যা লীলাকে বিরক্ত করতে শুরু করে। পরিস্থিতি এমন ছিল যে লীলা নিজেকে কাঁটাতারের সাথে মরতে দেখে। বাস্তবে সে মাটিতে শুয়েছিল এবং যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন পুলিশ সদস্য রাজাত সেখানে এসেছিলেন, কারণ তাকে এবার মৃতদেহের পোস্টমর্টম করতে হবে। টুটির পরিবারের কোনো সদস্য না থাকায় রাজাতের কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। রাজাত ধোয়ার জায়গায় পৌঁছে সেখানে সে দেখতে পায় লীলা মাটিতে যন্ত্রণায় কাতরাচ্ছে। রাজাত আসার পর লীলার জ্ঞান আসে এবং জ্ঞান আসার পর সে সরাসরি রিকাকে দোষারোপ করে, বলে সে নূরের মেয়ে এবং সে সমস্ত মহিলাদের হত্যা করছে। তারপর লীলা সবাইকে নিয়ে রিকার মুখোমুখি হয় এবং রিকা শুধু বলে যে এটি তাদের কর্মফল, তোমার নিজের উপর এসব নেওয়া উচিত নয়। এই বলে রিকা সেখান থেকে চলে যায়। এরপরে হঠাৎ সেখানে দাঁড়িয়ে থাকা অনেকগুলা মহিলা অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। এই ঘটনার কারণে গ্রামের সমস্ত মহিলারা বিশ্বাস করতে শুরু করে যে রিকা সত্যিই খারাপ এবং সমস্ত মহিলারা টর্চ ইত্যাদি নিয়ে রিকাকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। এই মহিলারা রিকাকে তার বাড়ি থেকে টেনে নিয়ে যায় এবং লাঠি দিয়ে মারধর করে। এই সময় আমাদেরকে নূরের গল্প বলা হয়, যা আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলবো। নূর মূলত সিতি, ইদা এবং তার বন্ধুদের গ্রুপের সদস্য ছিলেন এবং নূর ছিলেন সিঙ্গেল মাদার। তাই সিতি, ইদা, টুটি এবং এনাদের স্বামীদের সাথে নূরের সম্পর্ক ছিল, যার কারণে তাদের স্বামীরা তাদের ছেড়ে চলে গেছে। এই ক্ষেত্রে তাদের স্বামীদের দোষ দেওয়া উচিত, কারণ তারা তাদের স্ত্রীদের সাথে প্রতারণা করেছে। কিন্তু এখানে সবাই নূরকে দোষারোপ করছে যে নূর তাদের স্বামীদের কেড়ে নিয়েছে, তাদের ঘর নষ্ট করেছে। গ্রামের মহিলারা নূরকে টেনে নিয়ে অনেক মারধর করে। তার শরীরে বাঁশের লাঠি দিয়ে অনেক আঘাত করা হয়েছিল, যার কারণে নূরের চোখ, পেট ও পায়ে বাঁশের লাঠির টুকরো ছিল। ইদা এবং তার বন্ধুরা এই নৃশংসতা সবচেয়ে এগিয়ে ছিল আর শেষ পর্যন্ত সবাই নূরকে হত্যা করে। তাই এখন নূরের আত্মা সবার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে, ঠিক সেইভাবে যেভাবে তাকে মারা হয়েছিল। এখানে রিকার কোনো দোষই ছিল না, কিন্তু রিকা সবই জানতো, কারণ নূরকে তার চোখের সামনে মারধর করা হয়েছিল। আসলে সিনেমার প্রথম দৃশ্যে স্মৃতি যে দেহটি ধুয়েছিলেন তা সম্ভবত নূরের। ব্যাস, বর্তমান সময়ে দৃশ্যটা এমন ছিল যে লীলার কারণে গ্রামের মহিলারা আবার একই কাজই করছে, অর্থাৎ তারা রিকাকে নির্মমভাবে মারধর করছে। এই বলে যে রিকা এই গ্রামের সমস্ত মহিলাদের মেরেছে। রিকা ওদের বোঝানোর চেষ্টা করে যে তোমরা তো আমার মাকে পাপের শাস্তি দিয়েছ, এখন সেই পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছ? কিন্তু গ্রামের মহিলারা এইসব কথায় কান দিচ্ছে কই। তারা রিকাকে লাঠি, রড ইত্যাদি দিয়ে মারধর করে। যখন নীলা পিছন থেকে সবকিছু দেখছিল, তখন নীলা অনুভব করে যে তার মা স্মৃতির আত্মা তাকে এসব বন্ধ করতে বলছিল, কারণ এটি ভুল। লীলা শেষ পর্যন্ত অনুভব করে যে রিকার মৃত্যুর সাথে এই অভিশাপ বা পাশবিকতার কখনোই শেষ হবে না। এমত অবস্থায় লীলা সাথে সাথে রিকাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মহিলারা ইতিমধ্যে লাঠি দিয়ে মারতে শুরু করেছিল। তাই লীলাকেও মারধর করা শুরু করে এবং আরিফও লীলাকে বাঁচাতে সেখানে ঝাঁপ দেয় এবং এই আক্রমণে আরিফের মাথায় প্রচন্ড আঘাত লেগে যায়। মহিলারা অবশেষে তাদের জ্ঞান হারিয়ে ফেলছিল এবং যে আসছিল তাকে একই আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। অবশেষে তারা থামে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আরিফের বেশিরভাগই মাথায় আঘাত লেগেছে, যার কারণে আরিফের মৃত্যু হয়। হ্যাঁ বন্ধুরা, শুধু আরিফ নয়, রিকাও বাঁচেনি। লীলা এখানে বসে বসে কাঁদছিল আর চিৎকার করছিল। গ্রামের মহিলারা নীরবে এখান থেকে চলে যায়। পেমান্ডির জানাজা মুভিটি এই সময়ে শেষ হয়, কিন্তু এই মুভিতে আরেকটি মিড ক্রেডিট সিনও আছে। আমরা লীলাকে দেখতে পাই যে এই ঘটনার পরেও সে বেঁচে আছে এবং সে মিস মার্নি নামের একজন মহিলার মৃতদেহ ধৌত করছে। এখন লীলা মিস মার্নির মুখ থেকে একটি পিন খুঁজে পেয়েছে। এখন এই পিন কি হতে পারে, আমরা এই সম্পর্কে পরে কথা বলবো। তো বন্ধুরা, এটি ছিল পিমান্ডি জানাজার মুভিটির গল্প। যদি সংক্ষেপে বলি, নূর নামে একজন সিঙ্গেল মা সম্ভবত গ্রামের অনেক নারী স্বামীদের সাথে পরকীয়ায় আসক্ত ছিলেন, যার কারণে ওসব নারীদের সংসার নষ্ট হয়ে গিয়েছিল। তাই নূরের আত্মা সেই সব নারীদের উপর প্রতিশোধ নেয়, যেভাবে তারা নূরকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত নূরের মেয়ে রিকাকেও হত্যা করা হয়। একই পরিণতি তার সাথে হয়েছিল, কারণ লীলা তাকে দোষারোপ করেছিল
এবং শেষ অবধি লীলা রিকাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এই প্রচেষ্টায় সে তার ভাই আরিফকেও হারিয়েছিলেন। ইদা আর স্মৃতি বেশি এগিয়ে ছিল নূরকে মারার পিছনে, তাই নূর তাদের বন্ধুদের হত্যা করেছিল এবং প্রতিশোধ নিয়েছে। সিনেমার শেষের দিকে আমাদের মনে কিছু প্রশ্ন থেকে যায়, যেমন রিকা মারা গেলেও তার আত্মা কি প্রতিশোধ নিতে আসবে? সিনেমার শেষে মার্নির পেট থেকে যে পিনটি বের হয়ে এসেছে তা রিকাকে মহিলাদের আঘাত করার কারণও হতে পারে। আমরা যদি দেখি রিকাকে রড কাঠ ইত্যাদি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাই সম্ভবত তার মুখে পিন আটকে গেছে এবং সে একই স্টাইলে প্রতিশোধ নিচ্ছে। রিকা লীলার থেকেও প্রতিশোধ নিতে পারতো, সে লীলার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে না কারণ শেষ পর্যন্ত লীলা তাকে বাঁচাতে এসেছে। এবং আমরা যদি দেখি লীলা ইতিমধ্যে তার ভাইকে হারিয়েছে, যার অর্থ লীলা ইতিমধ্যে পাপের জন্য অনুতপ্ত হয়েছে। এখন রিকা ফিরে না আসারও সম্ভাবনা রয়েছে, কারণ শেষ পর্যন্ত গ্রামের সমস্ত মহিলারা বুঝতে পেরেছিল যে তারা ভুল ছিল। এই কারণে হয়তো নূর আর রিকার আত্মাও শান্তি পেয়েছে। কিন্তু আমার সন্দেহ যে গ্রামের মহিলারা আবার পরচর্চা করবে এবং অন্য কোনো নিরাপদ ব্যক্তিকে মারবে। কিন্তু মিস মার্নির মৃত্যুর ক্ষেত্রে যদি রিকার সাথে কোনো সম্পর্ক না থাকে, তবে তার মুখ থেকে কেন এই পিন বের হয়েছিল? এই পিনটি কিসের ইঙ্গিত হতে পারে? নাকি লীলা তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে? মুভির শেষে একটি রহস্য কিন্তু থেকেই যাচ্ছে। যাই হোক, এটি ছিল পিমান্ডি জানাজা মুভির কাহিনী। এখানে যা কিছু ছিল তা আমি কভার করেছি। তারপর যদি কিছু মিস করে থাকি তাহলে কমেন্ট সেকশনে খোলা আছে, আপনি অবশ্যই সেখানে গিয়ে আপনার বক্তব্য দিবেন। আমি আশা করি আপনারা এই ব্যাখ্যাটি অবশ্যই পছন্দ করেছেন। যদি এটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন।